এরপর আমরা একটা প্যানেল ডিসকাশনে যাব, আমরা এরপরে ফাইনালি প্রোগ্রাম শেষ করে ব্রেকে যাব। একটা টেকনিক্যাল স্পিচ টেকটক শুনেছি, আমাদের আজকে লাস্ট সেগমেন্ট যেটা একটা প্যানেল ডিসকাশন আমরা যাব। এই প্যানেল ডিসকাশনের পরে আমরা আসলে আজকে প্রোগ্রাম কমপ্লিট করবো। আমরা ব্রেকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ম্যাক্সিমাম 25 to 30 মিনিটসের একটা প্যানেল ডিসকাশন করেই ব্রেকে যাবো। সো আমরা কাইন্ড অডিয়েন্স আপনাদের সবার অ্যাটেনশন কামনা করছি। আমরা একটা ইন্টারেক্টিভ ডিসকাশন দেওয়ার চেষ্টা করবো। আমাদের আজকে প্যানেল ডিসকাশন টপিক আমরা যেটা রেখেছি এআই ভার্সেস ফ্রড, দি ডিফাইনিং সাইবার ডিফেন্স ইন বাংলাদেশ ডাটা প্রোটেকশন এরা। এই ব্রেকিং আমি স্টেজে আসন গ্রহণ করার জন্য সুমন ভাই, সুমন আহমেদ সাবি, ইসি মেম্বার অফ এথনিক, ওনাকে আহ্বান আছে। আমাদের সঙ্গে সংযুক্ত হবেন শাহরুল হক জোয়ারদার, বাংলা ম্যাগ এবং কাস্টমার চেয়ারম্যান, যুক্ত হবেন সঞ্জয় চক্রবর্তী, রবিয়া জিয়াটা পিএলসি অ্যাসোসিয়েট ডিরেক্টর, এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাবিল আহমেদ খান। আমি চারজনকে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার সামনে থেকে সাইবার ডিফেন্স ইন বাংলাদেশ ডেটা প্রোটেকশন এরিয়া, এটা কৌশলগত কারণে আমরা এমন সময় নিয়েছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা এটা আমাদের এক ধরনের শিল্ড এবং একটা তোলারের মতো কাজ করছে ফর দ্য ইনোভেশন এবং সবকিছু দেখতে ঠিক একইভাবে ডিজিটাল ট্রাস্ট এবং রেগুলেশনের ক্ষেত্রে আমরা কতটুকু রেডি আছি, ফ্রডকে কিভাবে আমরা মোকাবেলা করছি, এই সমস্ত সামগ্রিক বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আমি আজকে প্রথম প্যানেলিস্ট যাবে হচ্ছে মিস্টার সুমন আহমেদ সাবির। আমরা সবাই চিনি সুমন ভাই, যিনি অনেক পরিচয়, আমরা বলছি এথনিকের এক্সিকিউটিভ মেম্বার হিসেবে। আমি সুমন ভাইয়ের কাছে আসলে জানতে চাইবো সাইবার থ্রেট আসলে এটার ভর্তি যোগাযোগের রকেটের চেয়ে বেশি, এবং এটা কোনো জিওগ্রাফিক্যাল লিমিটেশন নাই, এবং বলতে গেলে বর্তমানে কোনো রেগুলেটরি লিমিটেশন কতটুকু আছে আমরা জানার চেষ্টা করবো। আপনার কাছে খুব ক্যাটাগরিক্যালি সুমন ভাইয়ের কাছে আমরা জানতে চাইবো, আপনি এথনিকের এক্সিকিউটিভ মেম্বার, আমরা কি এটা রিজিওনাল এবং একটা গ্লোবাল ফ্রেমওয়ার্ককে আসলে কিভাবে বাংলাদেশের পার্সপেক্টিভে এআই এর যে থ্রেট গুলো আসে, এটা থ্রেট ইন্টেলিজেন্সকে একটা ফ্রেমওয়ার্কে কিভাবে আনতে পারে কিনা, এটার আপনার অভিজ্ঞতা প্রসঙ্গ যদি বলেন। ধন্যবাদ। আসলে প্রশ্নটা শুধু এআই দিয়ে বলতে গেলে একটু দরকার নেই, কারণ খুব জেনারেল প্রশ্ন একটা, যে এই যে কোনো সাইবার অ্যাটাকের ক্ষেত্রে সেটা দেশের ভেতরে হোক দেশের বাইরে থেকে হোক, একটা কোঅর্ডিনেশন এবং কোলাবোরেশন এবং একটা ফ্রেমওয়ার্ক যদি থাকতো, তা যেটা অনেক সহজ। এবং প্রথম কথা হচ্ছে যে সাইবার থ্রেট মিটিগেশনের আগে সাইবার ডিটেকশনের জায়গায় কিন্তু আমরা একটা কোলাবোরেশন জায়গাটা খুব বেশি বুঝতে পারি। আমাদের এই যদি বলি যে আমাদের দেশে এই মুহূর্তে কি ধরনের ম্যালওয়্যার ইনফেকশন আছে, ভাইরাল ইনফেকশন আছে, এই যে অথেন্টিক ডাটা খুব বেশি কিন্তু নেই। কারণ আমাদের কিন্তু আমাদের সেন্সরি নেটওয়ার্ক কিন্তু আমরা গড়ে উঠেছি। কিছু জায়গা আছে, কিছু সংস্থার আমাদের দেশে আছে, কিছু হানিকর ব্যক্তি, কিছু অর্গানাইজেশন আছে, কিন্তু সংখ্যাটা কিন্তু খুব সীমিত। এবং সেটা কিন্তু আমাদের দেশীয় কোনো উদ্যোগে না, বিদেশি উদ্যোগে কিছু সেন্সর আমাদের দেশে কিছু জায়গায় আছে, যেখান থেকে আমরা কিছু ডাটা পাই। এখন এই বিদেশি পুঁজিও না, যদি এথনিকের কথা বারবার আসছে, এথনিকের কিন্তু একটা উদ্যোগ হিসেবে কিছু 100 প্রজেক্টের আন্ডারে কিছু হানিকর বাংলাদেশ এবং এই এশিয়া প্যাসিফিক রিজিয়নের বিভিন্ন জায়গায় বসানো আছে। তেমনি আরো যেমন টিম কেমন কিছু পদ বিভিন্ন দেশে আছে, বাংলাদেশেও আছে কয়েকটা। এইসব জায়গা থেকে আমরা একটা স্ক্যাটার্ড ইনফরমেশন পাই, কিন্তু এই বাইরের কোলাবোরেশন আগে আমাদের দেশের ভিতরে একটা ভালো হান্ড্রেড নেটওয়ার্ক দরকার, যেখান থেকে আমরা আসলে এই ইন্টারনেট রিলেটেড যে সাইবার থ্রেট গুলো, এই ডাটাগুলো আমরা কালেক্ট করতে পারি এবং সেটা অ্যানালাইজ করতে পারি। এবং সেই অ্যানালাইজের জন্য কিন্তু এআই ফর অ্যাকচুয়ালি বেটার আন্ডারস্ট্যান্ডিং, কুইক রেসপন্সের জন্য আমাদের প্রয়োজন, যেটা রাকিব ভাই খুব এক্সপ্লেন করছিলাম, যে আমাদের টিম দিয়ে টিম ভাঙতে হবে, বাবা এই শব্দটা উচ্চারণ করছিলেন। তো আমাদের এখানে সেই কোলাবোরেশনের জায়গাটা দেশের মধ্যে যেমন তাদের গ্লোবালি একটা ফ্রেমওয়ার্ক এস্টাবলিশ করা দরকার। কিন্তু ওখানেও বলবো যে যেমন সিকিউরিটি ইমার্জেন্সি রেসপন্সের ক্ষেত্রে সার্টের একটা কোলাবোরেশন গ্লোবালি আছে। বাংলাদেশে একটা উদ্যোগ ছিল, যেটা আমার এখন মনে হচ্ছে একটু ঝিমিয়ে গেছে, আবার এটা রিভিউ করা দরকার। তো একটা হচ্ছে থ্রেট মিটিগেশন কিভাবে করবো, যে ডিটেকশন কিভাবে করবো, এবং সেই জায়গাতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ব্যবহার করতে পারি। এই উদ্যোগ যেগুলো আছে গ্লোবালি, যেমন আমি যদি ফার্স্টের কথা বলি কিংবা সার্টের কথা বলি, এপিসোডের কথা বলি, আলাদা আলাদা এক্সপ্লোরেটিভ, কিন্তু কোঅর্ডিনেট এফোর্ট কিন্তু এখানে নাই। সেটা মনে হয় একটা ফ্রেমওয়ার্ক আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিয়াল ফোরামেও আলোচনা করতে পারি, নিজেরা আমাদের দেশে কিভাবে কোলাবোরেট করবো আমাদের স্টেক হোল্ডারদের ভিতরে, সেটা ব্যাংকিং ইন্ডাস্ট্রি বলি, সেটা ইন্টারনেট ইন্ডাস্ট্রি বলি, সফটওয়্যার ইন্ডাস্ট্রি বলি, ক্লাউড ইন্ডাস্ট্রি নতুন করে ফ্লারিশ করছে। এই কোলাবোরেশনে আমাদের ভিতরে একটু খুঁজে বের করতে হবে এবং দেন ক্যান গো ফর কোলাবোরেশন। থ্যাংক ইউ সবাই। আপনার কাছে আমি আবারও আসবো ইন্টারনাল ফ্রেমওয়ার্কের
আমি এখন যাচ্ছি নীল ভাই সায়র জোয়ারদার, উনি ক্যাসপ্রো ক্লাউড এবং বাংলা ব্যাংকের চেয়ারম্যান। ওনার কাছে ওনার এক্সপিরিয়েন্স নিয়ে আমি কোশ্চেনটা যাবো। আমরা এটা সবাই জানি, আমরা হচ্ছে বর্তমানে সিনথেটিক আইডেন্টিটি কিংবা বিভিন্ন কারণে মানি লন্ডারিং বেড়ে গেছে, ফেক ব্যাংক অ্যাকাউন্ট করা, মানি লন্ডারিং করা, এটা আমাদের জন্য একটা কমন হচ্ছে। আমরা ক্লাউড ইউজ করে আসলে এই সিনথেটিক আইডেন্টিটি কিংবা এন্টি মানি লন্ডারিং এর টেকনিক্যাল ফিজিবিলিটিটা কিভাবে হতে পারে, কিংবা এক্ষেত্রে আমাদের করণীয়, যদি টেকনিক্যাল এক্সপিরিয়েন্স পার্সপেক্টিভে বলতে। আসসালামু আলাইকুম। প্রথমে যে জিনিসটি একটু বলতে চাই, কারণ আমরা দেখা যায় যে আসলে ক্লাস 1 পাস না করে ক্লাস 10 এ পড়তে চাই। তো আমার জিনিসটা হচ্ছে যে এই যে সিনথেটিক আইডেন্টিটির কথা তুমি বললে, যে সিনথেটিক আইডেন্টিটি কিভাবে প্রিভেন্ট করব, হঠাৎ করে এআই প্রিভেনশনের কিন্তু অনেক স্টেজ আছে। ফার্স্ট স্টেজ কি, দেখো যে প্রত্যেকটা ব্যাংকে যখন আমরা কেওয়াইসি করি, এমনকি যে একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট যদি করতে চাই দুইবার কিন্তু কেওয়াইসি, তার মানে কি দুইবার ভুলের চান্স আছে। তার মানে কি তোমার ভালনারেবিলিটি বেশি ইন্ট্রোডিউসড হচ্ছে। সো আমার যদি একটা সেন্ট্রাল সিস্টেম থাকে এবং সেখানে যদি আমরা একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি, এটা ইন্ডিভিজুয়াল এত ফ্রেমওয়ার্ক, এত শিক্ষিত, এত ডক্টরেট মানুষ আমরা পাবো না, ইটস ভেরি লিমিটেড। সো আমার যদি সেন্ট্রালাইজড একটা সিস্টেম থাকে, ডেটার আধার যেখানে প্রাইভেট এবং পাবলিক প্রাইভেসি গুলো আমাদের ডিফাইন করা থাকে, যে ভাই ব্যাংক অনলি আমার দুইটা ইনফরমেশন অ্যাক্সেস করতে পারবে, অথেন্টিক ব্যাংক হতে হবে, তার কিছু অথেন্টিকেশন, অথরাইজেশন, অ্যাকাউন্টিং ক্রাইটেরিয়া থাকবে, আমি আমার নাম্বারটা দিয়ে দিব, তারপরে সে চেক করবে যে হ্যাঁ তার সবকিছু ঠিক আছে কিনা, তার নামে কোনো, এমনকি সেটা কিন্তু পুলিশ স্টেশন পর্যন্ত যে তার কোনো এরকম কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা এরকম কোনো মোটিভেশন আছে কিনা সেটা করতে পারে, ভবিষ্যতে এরকম ধরনের ক্রাইমের সাথে সে ইনভলভ হতে পারে, কারো টাকা সে চুরি করতে পারে। যেমন একটা এক্সাম্পল দিই, এক মহিলা হঠাৎ করে একজন ভদ্রলোকের কাছ থেকে মেট্রো স্টেশন মোবাইল নিয়ে বলছে, ভাই একটু সমস্যায় পড়েছি, আপনি একটু মোবাইলটা দেন, আমাকে একটা কল করতে হবে। তো ভদ্রলোক খুব সরল বিশ্বাসে ফোনটা খুলে দিয়ে দিলেন মহিলাকে। ঠিক আছে, উনি কল করলেন, একটু দূরে যে অনেক ধন্যবাদ দিয়ে চলে গেলেন। ভদ্রলোক খুশি হলেন যে একজন মানুষের তিনি উপকার করতে পারলেন। তো বাসায় যে দেখেন, উনি যখন ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে যান বিকাশে, তখন দেখেন ওনার বিকাশের অ্যাকাউন্ট থেকে বড় অ্যামাউন্টের একটা টাকা নাই, মানে মহিলা ওটা নিয়ে একটা ফান্ড ট্রান্সফার করেছে ব্যাক এন্ডে, তার টিম সেটাকে সংঘবদ্ধ দল। ওটিপিটা যখন এসেছে ওই মুহূর্তের মধ্যে সেই ওটিপিটা ওই সেই দলের কাছে এটা পৌঁছে দিয়েছে এবং ট্রানজাকশন কিন্তু টুক প্লেস। এখন এটা ডিফিকাল্টি এই জন্য যে এটা ওইভাবে ফাইন্ড আউট করা যাচ্ছে। সো সেখানে আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ধরনের একটা কেস, হ্যাঁ সেরকম কি একটা কেন একাধিক হচ্ছে, নট অনলি ইন বাংলাদেশ। এটা আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি আমার শ্রোতাদেরকে একটু উজ্জীবিত করার জন্য, সবাইকে আমরা একটু ঝিমঝিম। আমার কথা হচ্ছে কি যে আগে এই ক্লাস 1 এর ব্যাপারটা কি, আমরা যদি সেন্ট্রালাইজেশনটাই আসি, আমার কেওয়াইসি বা আমার ট্রানজাকশন, হ্যাঁ আমার দরকার নেই তো প্রত্যেকটা ফিগার ধরে ধরে দেখা দরকার নেই। আমার ব্লকচেনের মধ্যে একটা লেজার সিস্টেম থাকবে যেখানে প্রত্যেকের আইডেন্টিটি থাকবে, কিন্তু কেউ কারো আইডেন্টিটি উইদাউট অথরাইজেশন কেউ মডিফাই কিংবা অ্যাক্সেস করতে পারবে না। তাহলে কিন্তু তোমার এই যে খন্ড খন্ড ঘটনাগুলো হয়, এগুলোকে কিন্তু আমরা অনেকাংশে প্রিভেন্ট করতে পারবো। হ্যাঁ, আমরা জানি আমরা যতই অ্যাওয়ারনেস করি কিনা কেন, আমরা 1 মাইল থেকে যদি অ্যাওয়ারনেস করি 100 মাইল থেকে আমি ইনপুট রিসিভ করছি নাম্বার অফ লংস। কিন্তু এটা আপনার থ্রেট ইন্টেলিজেন্সে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাসিস্ট্যান্সটা আমরা টেলিকম ইন্ডাস্ট্রিতে কিভাবে পাচ্ছি, কিংবা যদি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন, আমাদের সামনে প্রফেশনালসরা আছে, এটা কি হতে পারে? আমি আপনার স্পেসিফিক উদাহরণটা দেওয়ার আগে এআই এমএল নিয়ে একটু বলি, আমার অফিসিয়াল চ্যালেঞ্জ নিয়ে। তো আমরা ডিএলপি রোল আউট করতেছি, আপনারা সবাই জানেন, আমাদের দুটো থেকে আসছি, কাস্টমার ডাটা হলো আমাদের জন্য এভরিথিং, প্রোটেক্ট অল কাস্টমার ডাটা আমাদের লেভেল বেস্ট। আমরা ডিএলপি রোল আউট করেছি, আমরা বলতেছি মোবাইল নাম্বার যদি থাকে, সাথে যদি নাম থাকে, তাহলে এই ডিএলপি শুড বি ব্লক। তো পরের দিন দেখা গেল সকল মেল ব্লক হয়ে যাচ্ছে, কারণ লেখে মেলে সবার সিগনেচার নেই যে থ্যাংকস অ্যান্ড রিগার্ডস সঞ্জয় চক্রবর্তী মোবাইল নাম্বার। সো ডিএলপি থট যে এটা বোধ আমি ডাটা লিকেজ করতেছি সঞ্জয়। কেন কথা বললাম, আগে বলার জন্য বলতেছি যে আসলে আমরা অনেক চেষ্টা করতেছি, কিন্তু উইদাউট এআই এমএল বা মেশিন লার্নিং এটা পসিবল না। এটাকে আমরা এখন বলতেছি টেকনোলজিটা এখন অনেকে জানে, সবাই বলে যে স্লো পয়জনিং। সো এআই থেকে যেটা আমরা বলতে সাবটেল, আমরা নর্মালি অ্যানোমালি ডিটেক্ট করি, এখন বলতেছি আমাদের সাবটেল অ্যানোমালি ডিটেক্ট করতে হবে, যে
সঞ্জয়ের এই মেলের চেনের বিহেভিয়ার কি বলে কিনা সে আসলে কাটাকাটি করতেছে। আদারওয়াইজ মোস্ট অফ দ্য কেস যখন আমরা এআই এর স্পেশালি ফলস ট্রিগার করে বেশি, সেটা আসে আপনার পয়েন্ট থেকে কিভাবে আমরা ফিশিং বা র্যানসমওয়্যারে হেল্প করি। আমাদের সিকিউরিটি যখন প্রোটেকশন বলছে তখন আমাদের মোস্টলি কি দেখি, যখন কোনো একটা ফিশিং আসে ওয়ান অফ দ্য সিমটম হলো আননোন ডোমেইন ক্রিয়েশন। নাও একজন হিউম্যানের পক্ষে অথবা আমাদের যে রিসোর্স ইন দ্য সর্ট অফ সাইবার সিকিউরিটি হোক বা টেলকো হোক, ভেরি ডিফিকাল্ট বের করা যে গত 5 দিনে কয়েকটা অ্যাবনর্মাল ডোমেইন ক্রিয়েট হয়েছে যেখান থেকে মেইল আসতেছে, আর আমাদের এমপ্লয়ীদের মেইলের বক্সে সেম সোর্স থেকে অথবা ডিফারেন্ট সোর্স থেকে সেম প্যাটার্নের মেইল পাঠা আসতেছে। তো এই পুরো জিনিসটা আসলে মেশিন লার্নিং দিয়ে করতে হচ্ছে। সো এই জায়গাটাতেই হলো আসলে দুইটা আমরা ইউজ করি, সুপারভাইজ লার্নিং করি। সুপারভাইজ লার্নিং এর যে প্রবলেমটা বললাম, যখন আমি বলেছি মোবাইল নাম্বার আর নাম দিলে আপনি লেগে ডিটেক্ট করবেন, এখন আনসুপারভাইজ লার্নিং এখানে অ্যাড করতে হচ্ছে। সো মোস্ট আপনাকে অ্যান্সার আমি শর্টেজ করি, আমরা নর্মালি আমরা ইউজ ট্রাই করি যে আমাদের নিজেদের যে ওয়েব ফিল্টারিং আছে তার সাথেও ডিটেক্ট করা যে লাস্ট ফিউ ডেজে অ্যাবনর্মাল কি পরিমাণ আসছে, তাদের থেকে কোনো সোর্স আছে কিনা, কোনো জিও রেস্ট্রিক্টেড আইপি থেকে কোনো ধরনের কমিউনিকেশন ট্রাই করা হচ্ছে কিনা। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল হিউম্যান অবভিয়াসলি ফার্স্ট প্রোটেকশন, হিউম্যান অ্যাওয়ারনেস সবসময় চলতেছে। সম্ভবত এটার কোলাবোরেটিভ টেকনোলজিক্যাল সলিউশন আমি আপনাকে সেকেন্ড ফেজে লাস্ট কোশ্চেন আসবো। এখন আমি একটু যাচ্ছি ব্যারিস্টার নাবিল আহমেদ খান, উনি সুপ্রিম কোর্টের আইনজীবী। ওনার কাছে আসলে কোশ্চেন না, আপনার আসলে টেকনিক্যাল না, আমি বেশ রিসেন্ট অ্যাক্টিভিটি দিয়ে শুরু করি। পার্সোনাল ডেটা প্রোটেকশন অর্ডিন্যান্স যেটা নিয়ে কথাবার্তা চলছে এবং অর্ডিন্যান্সটা অলরেডি পাস হয়েছে, পরবর্তী হয়তো আইন হবে। এটা নিয়ে আমরা সাম্প্রতিক দেখেছি মাননীয় উপদেষ্টা মহোদয়ের সঙ্গে বিভিন্ন মিডিয়ার একটা মোটামুটি সুন্দর টেম্পারেচার আছে, যেখানে একটা কনফ্লিক্ট হয়েছে ডেটা লোকালাইজেশনে রাখতে হবে এবং একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, যেটা উনি ক্লিয়ার করার চেষ্টা করছে এবং উনি বলছে ক্লাউড ফার্স্ট প্রায়োরিটি। আমি জিনিসটা এই জন্যই বলছি, আমরা যতই লোকালাইজেশন ক্লাউড ফার্স্ট প্রায়োরিটি বলি না, আমরা 2023-এর দিকে দেখেছি আমাদের 5 কোটি এমআইডি ডেটা আমাদের গভীর ইন্টারনেটে চলে গেছে, লিঙ্ক ধরতে পারি। তো আমাদের যেটা অর্ডিন্যান্স আমরা করছি এখানে আসলে এই যে সিনথেটিক আইডেন্টিটি কিংবা ডিপ ফেক কিংবা গ্রিভেন ডিসইনফরমেশন গুলো কথাগুলো কি আমাদের এই অর্ডিন্যান্সটা কতটুকু আর্টিকুলেট করতে পারছে, যদি এটা আমাদের বোধগম্য করার মতো করে আপনি আপনার মতো করে বলুন। প্রথমত ফার্স্ট অফ অল যেটা আমরা we have to understand যে আমরা কিন্তু we are in a very nascent stage of creating regulation for cyber security. তো এটা ডেভেলপমেন্ট যেটা আমাদের ভাই বললেন যে আমাদের ক্লাস 1 পাস করে কিন্তু 10 এর চাইতে হবে। তো সেই ক্ষেত্রে যদি স্পেসিফিক যে পয়েন্টগুলো আমি অ্যাড্রেস করি ডেটা লোকালাইজেশনের ব্যাপারে, অর্ডিন্যান্সটা অ্যাজ ইট ইজ এখন আছে, there can be further amendments still now, যেহেতু একটা গ্যাজেটের পাস হয়নি। যেটা বলা আছে যে ডেটা ইনহেরেন্টলি বাংলাদেশে রাখতে হবে আমাদের বাট যদি বাইরে ইকুইভ্যালেন্ট প্রোটেকশন থাকে, if there is equivalent protection in a system that is given outside, তাহলে রাখা যেতে পারে। এগেইন ড্রাফটিংটা বেগ স্টিল, এটা অ্যাকচুয়ালি মিনিংটা কি কখন রাখা যাবে এটা উইল বি ফার্দার ক্ল্যারিফাইড বাই রুলস। এটা এই পর্যন্ত আছে, there are as I was at one stage involved with this, এটা অনেক ডিবেট আসলে এটা নিয়ে হয়েছে and it will further be solidified। এই জায়গাটা আসলে কোথায় হবে পুরোপুরি ডেটা লোকালাইজেশন করে আসলে অপারেশন করা সম্ভব কিনা আপনি যেটা বলছিলেন দিস আর মেজর ফ্যাক্টর। সো এখানে আসলে এই পর্যায়ে কমপ্লিটলি বলতে পারছি না, বাট অর্ডিন্যান্সে যেভাবে আছে যেটা বললাম ডাটা লোকালাইজেশন ইজ ম্যান্ডেটরি মোটামুটি আনলেস দেয়ার ইজ স্কোপ, একটা লিমিট রাখা হয়েছে যেখানে বাইরে রাখবে ইকুইভ্যালেন্ট প্রোটেকশনটা একদম এই একটা যেভাবে থাকতেছে ঠিক পুরো থাকবে না। সেকেন্ড পয়েন্ট দ্যাট ইউ হ্যাভ সেড যে সিনথেটিক ডেটা বা ডিপ ফেক এই জিনিসগুলো আমাদের এই অর্ডিন্যান্সে আসে কিনা। প্রথমত আমাদের যে ডেটা প্রোটেকশন একটা পার্সোনাল ডেটা প্রোটেকশন একটা বা অর্ডিন্যান্স যেটা এই পর্যায়ে আছে, it is more of a regulation of data মধ্যে রয়ে গেছে আনফরচুনেটলি। পার্সোনাল ডেটা ডেফিনেশনে রয়ে গেছে যে যেসব ডেটা ক্যান বি ইউজ টু আইডেন্টিফাই ইন্ডিভিজুয়ালি এ পারসন। আর ওইটার যদি আমরা স্ট্রিক্টলি দেখি, যদিও আমাদের সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্সে আছে যে এআই জেনারেটেড কন্টেন্ট দিয়ে যদি আপনি কারো ডিফেমেশন করেন বা পর্নোগ্রাফিক কন্টেন্ট ক্রিয়েট করেন, দ্যাট উইল বি অ্যান অফেন্স আন্ডার দি সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স। বাট এটা কিন্তু মোটামুটি ফায়ার ফাইটিং একটা করেছে, অপরাধ হয়ে যাবে তখন আপনি পানিশমেন্ট পাবেন। এই আমাদের এই দুটো অ্যাক্টের মাধ্যমে কিন্তু পিস
প্রিসাপোজিং বা করে যে আমরা একটা প্রোটেকশন বা ইয়াটা রাখবো এরকম কিন্তু নেই। যেমন ফর এক্সাম্পল আপনি যেটা বলেছেন ডেটা বা ডিপফেক এরিয়া করা, যে এটা আসলে এআই জেনারেটেড কন্টেন্ট করলে কিন্তু যদি আমি একটু লিগ্যাল টেকনিক্যাল ইউজে যাই, এই অডিয়েন্স একটু প্রোটেক্ট করে কি পার্সোনাল ডেটা, রাইট? পার্সোনাল ডেটা মিসইউজ বা পার্সোনাল ডেটা আমি কনসেন্ট ছাড়া ইউজ করি, ফেয়ারনেস, ইন্টিগ্রিটি কনসেপ্টগুলো রয়েছে। সিনথেটিক ডেটা একটা প্রবলেম বা ডিফেক্টেড প্রবলেম, এটা কিন্তু পাবলিকলি অ্যাভেলেবল ডেটা, যে পার্সোনাল ডেটা না, ওইটা ম্যানিপুলেট করে কিন্তু করা যায় বা নিজে থেকে ডেটা জেনারেশন করে করা যায়। So as long as the AI definition গুলো is categorically included in the personal data definition, এটা কিন্তু মানে স্ট্রিক্টলি অর্ডিন্যান্সের আন্ডারে আনা একটু ডিফিকাল্ট। হ্যাভিং সেড দ্যাট, আমি একটু জাস্ট টাইমলি বলি যে আমাদের লিগ্যাল সিস্টেম ইজ এ কমন ল লিগ্যাল সিস্টেম। তো ওইটা একটা বৈশিষ্ট্য হইল যে জাজ হ্যাজ আ ল মেকিং পাওয়ার, মানে উনি আইনটা ইন্টারপ্রেট করে একটা এক্সপ্লেনেশন দিলে দ্যাট অলসো বিকামস ল। তো ওইটা সুপ্রিম কোর্টের জাজেস এই ক্ষমতাটা রয়েছে, ওইটার মাধ্যমে উই হ্যাভ সিন প্রিভিয়াসলি দ্য ইউনাইটেড নেশনস কনভেনশন বলেন বা বাইরের ইন্টারন্যাশনাল ল, একটা ক্যাভিয়েট থাকে যে বাংলাদেশে ওই বাইরের লটা যেটা আমি ইম্পোর্ট করতে চাচ্ছেন জাজরা, ওইটা নিয়ে এখানে কোনো ল থাকবে না বা কনফ্লিক্ট থাকবে না। তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিন্তু যদি লিটিগেশন হয়, যদি আমাদের সরাসরি অর্ডিন্যান্সে নাই, there is a provision যে আমি ইন্টারন্যাশনাল কনসেপ্টগুলো আমাদের জাজ কিছু রেফার করে এর এক্সপ্রেশন দিয়ে আইনটা জাজমেন্ট দিতে পারে, এবং ফ্রম দ্যাট মুভমেন্ট অন দ্যাট উইল বি ইনটু ল। So there is a provision for continuous development of cyber law in our legal system. But to short answer to the question, যে overall in this ordinance একদম adequately address করে আপনার ডিফেক্ট বা synthetic identity address করার একটা নেই, প্লাস data localization টা যেটা বললাম যেভাবে কাজ করা, যে data localization has to be done, but বাইরে যদি equivalent protection দেওয়া হয় which is not defined in the ordinance, so we are not clear what it meant by, তাহলে বাইরে রাখা যাবে। থ্যাংক ইউ। আমি আপনার কাছে সেকেন্ড প্রশ্ন আমি আসবো। আমি অনেকটা আমাদের এই সুরক্ষা অর্ডিন্যান্সে ওই এন্টি মানি লন্ডারিং এবং শিশু সুরক্ষার ব্যাপারটা কিভাবে এসেছে সেটা জানতে চাইবো। আমি সুমনদের কাছে সেকেন্ড এবং লাস্ট কোশ্চেন, যেটা অনেকটা আগের কোশ্চেনেরই অনেকটা সিগনেচার কোলাবোরেশন করতে পারে এবং ক্রস বর্ডার কোলাবোরেশন নিয়ে যেটা বলছিলেন, সেটা যদি একইভাবে আমরা সিনথেটিক আইডেন্টিফায়ার ফ্রড এবং ডিফেক্ট রিটেন ডিসইনফরমেশনকে আর্টিকুলেট করে একটা পলিসি ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে চায়, এবং এটার জন্য আমাদের স্টেক হোল্ডার নিজেদের মধ্যে এই ফ্রেমওয়ার্কটা দাঁড় করাতে চাই। এজ এ ইন্ডাস্ট্রি এক্সপার্ট, এক্সপিরিয়েন্স এক্সপার্ট হিসেবে আপনার সুনির্দিষ্ট গভর্নমেন্ট বলেন আমাদের কাছে একটা প্রফেশনালসরা আছে, আপনার সুনির্দিষ্ট পরামর্শ কি থাকবে, আমরা কিভাবে এই ফ্রেমওয়ার্কটা এস্টাবলিশমেন্টের দিকে যেতে পারি? ফ্রেমওয়ার্কে যাওয়ার আগে যদি আমি বলি যে এই যে ইনফরমেশন টেকনোলজিতে ডিফেক্টের কথা বললাম বা এই যে আপনি বলছেন, এগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে প্রথম বিষয় হচ্ছে যে এই জিনিসগুলো আইডেন্টিফাই করাটা কিন্তু এখন পর্যন্ত বিরাট চ্যালেঞ্জিং একটা বিষয়। যেমন সবসময় চ্যালেঞ্জ আইডেন্টিফাই করতে পারে তা কিন্তু না। আমি কয়েকদিন আগে একটা ওয়েবসাইটে একটা ইমেজ ফেক না একটা এআই জেনারেটেড ইমেজ নিজে একটা টেস্ট করছিলাম যে আমি কটা আইডেন্টিফাই করতে পারি। আমার পারফরমেন্স 70%, 30% আমি রং আনসার করছি। আরেকটা ইউজকে বলছি ফেক, এই এআই জেনারেটেড, এই এআই জেনারেটেড বলছি রাইট ইমেজ। তো এটা যদি আমাদের মতো লোকের অবস্থা হয়, সাধারণ মানুষের জন্য ব্যাপারটা আরো জটিল এবং কঠিন একটা বিষয়। ফেক ভিডিওর ক্ষেত্রেও আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে যে অ্যাওয়ারনেসের জায়গাটা সেটা ওই প্রায় একই জায়গায় পড়ে। এখন এখানে মূল জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের হয়ে গেছে কি ইন্টারনেট টেলিভিশন দেখতে কি ছোটবেলা থেকে যাই দেখি স্ক্রিনে, তাই বিশেষ করে টাইপের একটা প্রবণতা। তো একটা ভিডিওতে যেমন কদিন আগে দেখছিলাম যে প্রফেসর ইউনুস বলছেন যে এই অ্যাপসটা এই মাস ব্যবহার যদি করেন এবং সেখানে 30,000 টাকা ইনভেস্ট করেন, তাহলে পরে মাসের শেষে এত লাভ করবেন এবং এতজন মানুষ বেনিফিট আছে। খুব বেশি স্লট খালি নেই, কয়েকটা আছে, আমি বাদ শুরু। তো এখন এটা দেখে যদি কেউ বিশ্বাস করে বসেন, তাহলে এটাকে আমরা ডিফেক্টে করে দেবো না, আমাদের নিজেরই তৈরি করে দেবো। তো এখন এই হিউম্যান সমস্যাগুলোকে আসলে আগে অ্যাড্রেস করতে হবে টেকনিক্যাল চ্যালেঞ্জের চাইতে। আর তার সঙ্গে আমি অ্যাড করবো যেটা যে নীল ভাই বলছিলেন প্রথমে, যে ফান্ডামেন্টাল জায়গাগুলো আমাদের সাইবার সিকিউরিটির বেশি ফান্ডামেন্টাল জায়গাগুলো দেখি আমরা যদি সার্চ করে এটাকে কাজ করি, আমাদের ইন্টারনেট দিয়ে আমরা তাকাই, আমি দেখবো যে আমাদের বাংলাদেশে ফিউ হান্ড্রেডস ওপেন ডিএনএস রিলে আছে, যেটা শুধু আমরা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটররা আমরা ঠিকমতো কনফিগার করে নাই আমাদের রাউটারগুলোকে, যে কারণে এগুলোকে ব্যবহার করে দেশের ভিতরে দেশের বাইরে ডিডোস অ্যাটাক করা যায়। আমাদের দেশে আমরা আগে খুব অভিযোগ করতাম এসব ফোরামে যে ডিএনএস সেক এনাবল না আমাদের ডিএনএস সার্ভার, সেই কারণে আমাদের এই সাইবার ফ্রড সাইবার সবার খুব বেশি।
গুড থিং যে আমাদের দেশে ডিএনএস থেকে আরম্ভ হয়েছে গত 2 বছর প্রায়, এবং এখন .com, .net, .org এই ডোমেনগুলো কিন্তু অলরেডি ডিএনএস থেকে আমরা নিজেরাও অ্যানালাইজ করতে পারি। কিন্তু আমি শিওর আমাদের সবগুলো ব্যাংক এখনো তাদের ডোমেনকে এই ডিএনএস সার্ভারকে ডিএনএস কে অ্যানালাইজ করে নাই। ব্যাংকিং যদি না করে তাহলে আমি আর বিজনেস সার্ভিসে বাদ দিলাম, কারণ আমাদের সেই অ্যাওয়ারনেসটা এই প্রতিষ্ঠানগুলোই আমরা ওই জায়গাটা নিচ্ছিলাম। তো এই জায়গাতে আমার কাছে মনে হয় যে ওই ফান্ডামেন্টাল জায়গাগুলোতে আমাদের গুরুত্ব দেওয়াটা খুব বেশি, স্টেপ বাই স্টেপ। এবং তারপর এবার যদি আসি যে আমি যে জায়গায় আমরা আলোচনা করছিলাম সেই জায়গায় এখানে মনে হয় তো দুটো জিনিস লাগবে, শুধু এআই দিয়েও পারবো না, আবার হিউম্যানলিও আমরা পারবো না, এই দুটোর একটা কম্বিনেশন দরকার। সেই কম্বিনেশনের জায়গায় যেমন আমাদের there are a few rules যে how to identify defect failure, খুব কমন রুলস, আজকে প্রযোজ্য, হয়তো সবার পরে 1 বছর পরে প্রযোজ্য থাকবে না। সেটা হচ্ছে যে এর আই মুভমেন্টটা ঠিক মতো হয় না, আমাদের দাঁতের পজিশন, হাতের আঙুলের পজিশন যদি তাকালাই করে বোঝা যায়, অথবা তার যে ভয়েসটা সেটা রেডারিং দেখে বোঝা যায় যে এটা আসলে ফেক। তো হয়তো সবার পরে এই তথ্য কাজ করবে না, কিন্তু আজকে কাজ করে এখন। আর তার সঙ্গে there are some POI tools যেগুলো আমরা ব্যবহার করতে পারি, যে প্রতিষ্ঠানগুলো রিলেট করতে চান তারা ব্যবহার করতে পারে, যারা কমপ্লিটলি সবার জন্য সম্ভব না কিন্তু করতে পারে। এবার যদি ছড়ে কম করে বলতে বলে দুঃখিত। এবার লাস্ট যে প্রশ্ন দিকে যদি যাই, যেটা হচ্ছে যে আমরা কমনলি আমরা সবাই মিলে আসলে কি কাজটা করতে পারি এই ফ্রেমওয়ার্কের জায়গায়। আসলে ঘটনা হচ্ছে কি যে পিস তো অনেকগুলো টুকরো টুকরো, শুধু এআই নিয়ে ডিসকাস করে ফেলবো ভাবলে পারে আসলে হবে না, বরং আমাদের ফান্ডামেন্টাল জায়গাগুলো, যেমন আমাদের সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসের জন্য আমাদের গভর্নমেন্টের একটা সার্ভিস আছে, কিন্তু প্রাইভেট সেক্টরে আমরা এখন বলতো আমরা আইএসপির একসময় শুরু করেছিলাম, সেটাও খুব কার্যকরতা বলবো না, এবং কোনো ইন্ডাস্ট্রিতে এই যোগাযোগ নাই, এবং আমাদের যদি ইনফরমেশন এক্সচেঞ্জের কালচারটাই আমরা ডেভেলপ করতে পারিনি, যে সেটা সিকিউরিটির জন্যই হোক অথবা ডেভেলপমেন্টের জন্য। ডেভেলপমেন্টের জন্য আমি পারছি, ব্রিটিশ সাথে আমরা বসছি, একসঙ্গে বসে আমরা কথা বলছি, চ্যালেঞ্জগুলো আলোচনা করছি। একই জিনিসটা দরকার হচ্ছে সিকিউরিটির জায়গায় একে অনেক কোলাবোরেশন, সেটা ব্যাংকের ক্ষেত্রে ইন্টারনেট হতে পারে, ন্যাশনাল ইনস্টিটিউট হতে পারে, সেটা আমাদের সার্ভিস প্রোভাইডার ইন্ডাস্ট্রি হতে পারে, একাডেমির ভিতরে হতে পারে। এবং তাহলে যেটা হবে কি, তাহলে আমরা একটা কোলাবোরেশনের একটা জায়গায় পৌঁছবো, এবং সেই ধরনের শেয়ারিং জায়গাটা কোলাবোরেশন জায়গা থেকে শুরু করতে হবে। তখন কিন্তু আমরা আসলে উইল ফাইন্ড আ ওয়ে আউট। থ্যাংক ইউ। অনেকটা ফ্রেমওয়ার্ক আছে আমাদের এখানে, মনোভাব এবং টেকনিক্যাল অ্যাওয়ারনেস, এই ক্রাইটেরিয়া সেটআপ এগুলোর দিকে বেশি আপনি করে দিচ্ছেন। আমি সেম জিনিসটা আসলে মিলিয়ে কাছে আসবো, কিন্তু একটু আমার কাছে আসবো হচ্ছে অনেকটা ক্লাউড সিকিউরিটির ব্যাপারে। আমরা মাল্টি ট্যালেন্ট ইউজ করছি, এবং মাল্টি ট্যালেন্টের আসলে আমরা যতটুকু সিকিউরিটি আন্ডারস্ট্যান্ডিং এক্সিবিশন মিস কনফিগারেশনটাই দায়ী। আমরা মাল্টি ট্যালেন্টের জন্য আপনি সিকিউরিটি কোলাবোরেশনটাকে কিভাবে একটা গাইডলাইন হিসেবে সুবিধা এবং অসুবিধা অনেক কিছু আছে। আরেকটা হচ্ছে আপনি একটা শেয়ারিং সিস্টেম তৈরি করেছেন রিসোর্স তৈরি করে। তো শুরুর দিকে যখন ক্লাউড নিয়ে আমরা বলতাম, আমি কিন্তু 2023 বা 22 এর কথা বলছি না, মানে 2014, 15, 16 যখন ক্লাউডের উত্তরণের সময় একদম গোল্ডেন টাইম, তখনও কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর কেন অনেকেই কোয়েশ্চেন করতে হয় কতটুকু সিকিউর, আমি যে ডেটা রাখবো আমার ডেটাটা চুরি হয়ে যাবে না তো। সাইবার সিকিউরিটি তো পরের ব্যাপার। সাইবার সিকিউরিটির ব্যাপার হচ্ছে যে আপনি তো ধরেন একটা ক্লাউডের মধ্যে 4000 আপনার ট্র্যাডিশনাল ডেটা সেন্টারের যে ইনফ্রাস্ট্রাকচার থাকে, যে আমি যদি এভাবে বলি যে 2টা ফায়ারওয়াল, 2টা ওয়্যান সুইচ, 2টা রাউটার, হ্যাঁ, তার পিছনে ল্যান সুইচ, এরকম কিন্তু ক্লাউডে আপনি মিনিমাম, আমি যদি ভিএক্সল্যানের কনসেপ্টে আসি, 4 মিলিয়ন তৈরি করতে পারেন, এবং 4 মিলিয়ন মানে কিন্তু 4 মিলিয়ন মিনিমাম ভালনারেবিলিটি আপনার এখানে আছে, এবং আপনি কিন্তু যে কোনো সময় এক্সপ্লয়েটেড হয়ে যেতে পারেন। তো সিকিউরিটির ক্ষেত্রে আপনার বেয়ার মেটালের মতোই কনভেনশনাল ইনফ্রাস্ট্রাকচারিং আপনার ইন্টারঅ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ বলেন, আপনার প্রিভেন্টিভ, প্রোঅ্যাক্টিভ সব ধরনের সিকিউরিটি আপনি দিতে পারবেন। বাট এখানে স্যাসি নামে একটা ছোট্ট ফ্রেমওয়ার্ক আমরা ব্যবহার করি, হ্যাঁ, সিকিউরিটি সার্ভিস এজ বলে আর কি, এটাকে ভিএমআর প্রথমে ব্যবহার করেছিল। তো এটা জাস্ট আপনার ক্লাউডের ভিতরে যে ভার্চুয়ালাইজেশন গুলো আছে তার ভিতরে এখানে কিন্তু জিরো ডে ভালনারেবিলিটি থাকতে পারে। তো সেই জিনিসগুলো কিন্তু আসলে প্রিভেন্ট করে। আরেকটা ব্যবহার করতে হলো ক্যাসপি, পুরনো আরো কিছুদিন আগে। তো এখন এই স্যাসের ভিতরে এই জিনিসটা আসলে ইনক্লুডেড থাকে। আর প্রত্যেকে যখন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে, সেই সক বলেন, সেই প্রিভেন্টিভ মেজার, সুমন ভাই বলেন ডিএনএস এ কানেক্ট হয়, ডিওএইচ আমরা ইউজ করি, ডিএনএস ওভার এইচটিটিপিএস বা ডিএনএস ওভার টিএলএস, এগুলো ইউজ করলে পরে অ্যাটলিস্ট ম্যান ইন দ্য মিডল অ্যাটাকও কিন্তু আপনার বন্ধ হয়ে যাওয়ার পথে চলে যাবে, এবং ব্যবহার করা খুব সহজ। কারণ আমার এন্টারপ্রাইজে আমরা যদি দেখি, দেখা যায় যে পিসিতেই আপনার ডিএনএস ওভার এইচটিটিপিএস ব্যবহার করে। তো এন্টারপ্রাইজের ভিতরে কিন্তু
কিন্তু অ্যাটাক হতে পারে। স্ক্রিপ্ট কিডিস বা দুষ্টু কেউ কিন্তু দুষ্টামির জন্য করতে পারে, which is very dangerous. আপনি যদি পেপাল বা এগুলোতে করেন, ব্যাংকের ওয়েবসাইট যদি ফেক করে, তাহলে আমরা সর্বনাশ। আপনার ইমিডিয়েটলি অ্যাক্সেস পাসওয়ার্ড বা ক্রেডেনশিয়ালস চলে যাবে। আর তার সাথে যদি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হয়, মহিলার মতো মোবাইলে নিয়ে ওটিপিটাও যদি পাঠাতে, তাহলে তো কিছু বাকি থাকলো না। তো আমার প্রশ্ন হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে যে ওয়ান সাইজ ডাজন্ট ফিট অল। আপনার কিন্তু একটা ফ্রেমওয়ার্ক না, আপনার ZTNA জিরো ট্রাস্ট হতে পারে, আপনার ISO থাকতে পারে, হ্যাঁ, আপনার PCI DSS থাকতে পারে। এটা ডিপেন্ড করে যে কনটেক্সটের উপর, কি ধরনের অ্যাপ্লিকেশন আমি রান করবো এবং কি ধরনের আইডেন্টিটি থেকে আরম্ভ করে সার্ভিস সিকিউরিটি আমার দরকার হবে। আর ডিডোস হচ্ছে বেসিক জিনিস। ডিডোস এমন একটা জিনিস, পার্টিকুলারলি লেয়ার 3, যেটাকে ওয়্যার দিয়েও আটকানো যায় না, যেটা আপনার পোর্ট বন্ধ করলেও অ্যাটাক আসতে থাকে। মানে সেশন ওপেন হতে হতে এট ওয়ান পয়েন্ট কিন্তু আপনার পুরো কার্নেল এক্সহস্টেড হয়ে যাবে, নেটওয়ার্ক ট্রাফিক হেভি হয়ে যাবে। তো সেটার জন্য স্ক্রাবিং নেটওয়ার্ক আলাদা তরিকা আছে, সেখানেও আছে। তো আপনার ওয়্যার ইন দ্য কম্বিনেশন উইথ লেয়ার 3 যে নেটওয়ার্ক, মানে এই ধরনের সার্ভিস প্রোভাইডার যেমন ক্লাউডফ্লেয়ার, টেনেবল, এই জিনিসগুলোর কম্বিনেশনে ব্যবহার করতে। সো তোমার যেটা বললাম যে ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্ট বা মনে করো যে কোনটা কোথায় ব্যবহার করো, ক্লাউড বা বেয়ার মেটাল, মোটামুটি ইজ ভেরি ক্লোজ, 99% or 100%, হ্যাঁ, খুব বেশি ডিফার করে না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ নির্মল। সঞ্জয়দের কাছে একদম খুব শর্টলি জানতে চাইবো, হাই লেভেল হাই স্কেল এন্টারপ্রাইজ সলিউশন ইউজ করছেন। আমি যদি রিয়েল টাইম এসওসি সকের কথা বলি, এবং সামনে ডিসইনফরমেশনের গোল্ডেন সময় আসছে, যেহেতু সামনে ইলেকশন, আমরা যে ডিপ ফেক বলেন, ফেক ভিডিও, ফেক ইমেজ, অনেক কিছুই হতে পারে। তো আমরা একটা রিয়েল টাইম সকের কনসেপ্ট কি আমরা রিয়েলি টেকনোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে চিন্তা করতে পারি কিনা, ইমিডিয়েটলি আমাকে আইডেন্টিফাই করে রেজাল্ট দিতে পারবে, টেকনিক্যালি কতটুকু ফিজিবল? আমার টেকনিক্যাল আনসার দেওয়ার আগে এক্সপেরিয়েন্সটা শেয়ার করি। তো আপনারা কতজনে জানেন যে ধর হোয়াটসঅ্যাপ ইউজ করার জন্য অথবা বিকাশ ইউজ করার জন্য মোবাইল নাম্বার অ্যাক্টিভ থাকতে হয় না? জানেন তো না? সো আমাদের একটা ফান্ডামেন্টাল পয়েন্ট হলো, আমরা ধরে নিচ্ছি যে যার বিকাশ অ্যাকাউন্ট, যা হোয়াটসঅ্যাপ, তারপর মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ। তো আমাদের যখন ফ্রড ম্যানেজমেন্ট করতে হয়, সেটা বিকাশের সাথে হোক, নম্বরের সাথে হোক, আর ইভেন হোয়াটসঅ্যাপ, আর ইভেন ইন ই কমার্স, মোস্ট অফ দ্য কেস আমরা দেখি যে মোবাইল নাম্বারটা এর থেকে 100 বন্ধ হয়ে গেছে। তার মানে সে একটা সিম নিচ্ছে, সেটা ডিরেজিস্ট্রেশন করা, তার আগে সে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট করছে, মেসেঞ্জার করছে, বিকাশ অথবা নগদের অ্যাকাউন্ট করছে। এখন আপনি AI, ML অথবা হিউম্যান ব্রেন যা ইউজ করেন, এই ফ্রডটা আসলে কোলাবোরেশন ছাড়া কোনোভাবে ডিটেক্ট করা সম্ভব না। ভাই যেগুলো বলছেন EKYC থেকে শুরু করে সবকিছু আসলে ইন্ডাস্ট্রি কোলাবোরেশন ছাড়া, কারণ হিউম্যান ব্রেন ওভার দ্য টাইম AI, ML ইউজ করতেছে কিন্তু ব্যাড ইন্টেনশন নিয়ে। সো এখন হিউম্যান ব্রেন যদি কোলাবোরেট না হয়ে যদি এখনো যদি সাইলো মোডে থাকে, তাহলে এই ধরনের মোর it's not a more advanced, I should not say the more advanced, more technical fraud you cannot see that. এখন আসি SIM এর পয়েন্টে বলতেছেন। SIM এর ফান্ডামেন্টাল ফ্লো হলো আমাদের যত ধরনের সিকিউরিটি সফট ডেভেলপ করেছে সবই হলো মেশিনের লগের বিহেভিয়ার অ্যানালাইসিস করা। আর যখন ফ্রড আসতেছে তখন চলে আসতেছে হিউম্যান বিহেভিয়ার অ্যানালাইসিস করা, সেটা তো মেশিন প্রপারলি ডিটেক্ট করা। যেমন আমি যদি রবিতে যদি জব করতে বলি, আমি তো একটা সিস্টেম লগ করতেছি, আমি মেল চেক করতেছি, এই লগ দিয়ে ফ্রড ডিটেক্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো খুবই আর্লি স্টেজ, আমার মনে আপনারা সবাই ব্যবহার করছেন বা জানেন। NLP বলে একটা পয়েন্ট আসছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সামথিং, এর উই আর ট্রাইং, বাট এখানেও প্রবলেম আছে। এখানে প্রবলেম হলো আপনি যখন টেলিগ্রাম গ্রুপে যেই সিক্রেট গ্রুপটাতে ডিসকাশন করতেছেন যে রবি জিপি কাস্টমার লোকেশন ট্রেস করা যায়, অর সামথিং কোনো ব্যাংকে ফ্রড করা যায়, যেগুলো সিক্রেট গ্রুপ, NLP অলসো ডাটাটা পাচ্ছে না, অ্যানালাইজ করতে পারছে না। সো আপনি যে পয়েন্ট বলছেন তামিম ভাই, যে সামনে ইলেকশন আসতেছে, দেয়ার আর টেকনিক্যাল ইভলিউশন, যেমন EDR এখন অনেকে XDR বলতেছে, অ্যান্টিভাইরাস আমরা অনেক আগে থেকে নেক্সট জেনারেশন অ্যান্টিভাইরাস বলতেছি, যেখানে এখন আমরা আগে যা বলতাম যে ব্ল্যাক লিস্ট মডেলে যেতাম, যে কোনো একটা সিগনেচার ব্লক করতে, এখন হোয়াইট লিস্ট মডেলে যাচ্ছি, যে ইটস ভেরি ডিফিকাল্ট সিগনেচার বেসড ব্লকিং, কারণ আপনি নামের একটা ডিজিট চেঞ্জ করলে সিগনেচার চেঞ্জ হয়ে যাবে, সিগনেচার বেসড ব্লকিং নো লঙ্গার ওয়ার্ক ফর। সো টেকনিক্যাল টুলগুলা, তাদের OEM-গুলা ওভার দ্য টাইম ইভলভ হচ্ছে, AI/ML অ্যাডাপ্টেশন করতেছে। আমার কাছে যেটা মনে হয় AI/ML এর সাথে হিউম্যান কোলাবোরেশন, আপনি যখন
ফেসবুকে দেখতেছেন সেই নলেজটা এনএলপি বা যে বক্সে অ্যানালাইসিস করে দেন মেশিনের লকে কমিউনিকেট করে অ্যালার্ট দিতে পারে, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ দেয়ার মাইট বি এ মুভমেন্ট নাকি গুলশান, দেয়ার মাইট বি, কারণ আপনি আমার তৈরি আমি কি পাচ্ছি গুলশানে নাকি সাডেনলি একটা ব্রিটিশের আন্ডারে 1000 লোক থাকে, আমি তো দেখি সকালবেলা 1000 জায়গায় 10,000 হচ্ছে, বাস এটা তো আমার জন্য রেভিনিউ করি না, কিছু না। এর সাথে যদি প্যারামিটার সোশ্যাল মিডিয়া হোক বা আদার নিউজে যদি যেটা হিউম্যান মেসেজিং যেগুলো সেগুলো লিস্ট করে প্রজেক্ট করা যায়, তখন আপনি একটা প্রেডিক্টিভ কোনো একটা রেজাল্ট দিতে পারেন। আদার শুধু টেলকো, শুধু ব্যাংক, শুধু সোশ্যাল মিডিয়া ডাটা অ্যানালাইসিস করে মেবি 50% কারেক্ট হতে পারবে। কারণ আমাকে যদি বলা থাকে বলতে হবে হ্যাঁ গুলশানে সাডেনলি পিপল বাড়ছে গতকাল সকাল বা গতকাল রাত থেকে গ্রাজুয়ালি পিপল বাড়তেছে, দ্যাটস অনলি দ্য মেসেজ, আর কিছু কিন্তু দেওয়া যাবে না। আপনি যখন সোশ্যাল মিডিয়া যদি অ্যানালাইজ করতে পারেন তখন হয়তো দেখতে পাবেন দেয়ার আর সাম মুভমেন্ট রিলেটেড মেসেজ। দেন আপনি যদি ব্যাংক ট্রানজাকশন দেখেন, দেন অনলি ইউ গিভ এ সাপোর্টাইজ প্ল্যান থাকে, তার কোনো প্রেডিক্টিভ কোনো ফল দিতে পারে। সো টেলকোর ক্ষেত্রে অথবা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অ্যাজ আই সেড, মোস্ট অফ দ্য টুল ওভার দ্য টাইম অ্যাডপ্টিং এআইএমএল। সো পয়েন্ট হলো ওই এআইএমএলটা অর্গানাইজেশন কীভাবে অ্যাডপ্ট করতেছে, করে কীভাবে ইউজ করতেছে। Otherwise, it will become a idle layer. Idle layer. আমার মনে হয় আপনাদের সবাই জানেন, আমি জানি না। আমি আস্তে আস্তে দেখতেছিলাম যে এআই ব্যাড 2024 নভেম্বর বা ডিসেম্বর একটা রোবট, আরো ধ্রুবক রোবটকে কমিউনিস্ট করছে কাজ দেখাবার জন্য। আমার এটা কমন নিউজ ছিল তখন 2024 নভেম্বর ডিসেম্বর। So that's the point. How we use the AI or ML is depends on fully human. Thank you. থ্যাংক ইউ। আমরা লাস্ট কোশ্চেনে চলে যাবো। আমি এর কাছে যেটা বলছিলাম আসলে এই যে অর্ডিন্যান্সটা হয়েছে, এটা আমাদের মানি লন্ডারিং এবং শিশু তথ্য সুরক্ষা কতটুকু অ্যাড্রেস করছে কিংবা কি করা উচিত? প্রথমে আমি শিশুর ইয়াটা একটু অ্যাড্রেস করি, বিকজ মানে ভেরি ভেরি গুড একটা ইয়ে আছে এখানে। চিলড্রেন ডেটা বা যারা একটু ভালনারেবল ইন্ডিভিজুয়ালের ডেটা প্রসেস ক্ষেত্রে আই ফর দ্য ফার্স্ট টাইম খুব সুন্দর কিছু প্রভিশনস এই অর্ডিন্যান্সে এসেছে। ফর এক্সাম্পল যে দে হ্যাভ স্ট্রিক্ট লিমিটেশনস দেওয়া অর্ডিন্যান্সে যে চিলড্রেন এবং ইন্ডিভিজুয়াল যারা নট মেন্টালি কেপেবল, যেটা ইয়াতে করা আছে যে কনসেন্ট একটু ইন্টারেক্ট করি আমি একটু আপনার আলোচনায় হবে। আমরা যারা বড়রা আছি আমরা ফেসবুক, টুইটার, লিঙ্কডইন অনেকে বুঝি, কিন্তু আমাদের বাচ্চা কাছে আমরা যদি দেখবো তারা রোবলক্স গেমে এডিক্টেড। রোবলক্স খুব ক্রিয়েটিভ একটা প্ল্যাটফর্ম, কিন্তু এটার মাধ্যমে তারা যে সোশ্যাল নেটওয়ার্কিং হচ্ছে দেখা যাচ্ছে, আমি আমার নিজের ছেলেকে দেখেছি, তার সঙ্গে একটা সোশ্যাল কমিউনিটি আছে একটা ছেলে ফ্রম আদার কান্ট্রি, বাট ওটা আসলে বয়সে কিনা না একটা আরেকজন অ্যাডাল্ট সিটিজেন শিশুর নামে আসছে। এই জিনিসটা কি রাষ্ট্র আসলে বুঝতে পারছে কিংবা কতটুকু সচেতন রাষ্ট্র এটা কিন্তু আপকামিং একটা ডিজাস্টার ফেসে যেতে পারে এই ধরনের? ভ্যালিড একটা পয়েন্ট, বাট আনফরচুনেটলি আমাদের কিন্তু অ্যাজ আ ল দিস ড্রাফটেড নাও এই ডিস্টিংশনটা কিন্তু আসলে বুঝতে পারা যাচ্ছে না অ্যাজ ড্রাফটেড নাও। যে জিনিসটা এসছে উইচ ইজ অলসো আ ডেভেলপমেন্ট, যেটা বললাম উই আর স্লোলি প্রসেসিং, জিনিসটা এসছে যে চিলড্রেনরা কনসেন্ট মানে আমাদের পার্সোনাল ডেটা প্রোটেকশনের ইস্যুটা আমরা পার্সোনাল ডেটা প্রোটেক্ট করছি, এবং ধরেই নেওয়া আছে আমাদের ডেফিনিশন অফ চিলড্রেন অ্যাজ পার বাংলাদেশি ল আন্ডার 18। আন্ডার 18 কেউ তার পার্সোনাল ডেটা ইউজের ক্ষমতা কোনো ডেটা বেনিফিশিয়ারিকে দিতে পারবে না, প্রথমত তাকে তার লিগ্যাল গার্জিয়ান বা তার থ্রুতে দিতে হবে। সেকেন্ডলি যে একদম এক্সপ্লিসিটলি যেটা ব্যান করা হয়েছে যে আপনি ইলেকশনের জন্য বা যে কোনো মেকানিজমে তাদের যে প্রোফাইলিং গুলো করেন বা বিহেভিয়ারাল ট্র্যাকিং করেন, আমাদের অনেকগুলো অ্যাপ বা কোম্পানি করে, বা টার্গেটেড অ্যাডভার্টাইজিং যেটা ফেসবুকে হয়ে থাকে, এটা হ্যাজ বিন মেড কমপ্লিটলি ইলিগাল বাই দ্য অর্ডিন্যান্স। এখন আমি বলতে পারি যে প্র্যাকটিক্যালিটি কতটুকু কি হবে যে আপনি ফেসবুকের অ্যাকাউন্ট কি খুলতেছে, আনলিমিটেড করতেছে, তাকে টার্গেটেড অ্যাডভার্টাইজমেন্ট করা যাবে না, তারপর তার ফেসবুক অ্যাক্সেসটা কতটুকু হবে। প্র্যাকটিক্যালিটি দেয়ার আর সাম প্রবলেম, বাট অ্যাট লিস্ট দেয়ার আর প্রভিশনস ইনক্লুডেড ইন দি অ্যাক্ট নাও যে তার বিহেভিয়ারাল প্যাটার্ন একটা আন্ডার 18 এর অ্যানালাইসিস করে আপনি টার্গেটেড অ্যাডভার্টাইজমেন্ট বা ইয়াগুলো করতে পারবেন না। আরেকটা দেওয়া আছে যে অটোমেটেড ডিসিশন মেকিং যেটা করা হয় বেসড অন চিলড্রেন্স ডেটা ইজ অলসো রেস্ট্রিক্টেড টু প্রিভেন্ট ম্যানিপুলেশন অর বায়াস। মানে বেসিক্যালি আমাদের ইউনিসেফের কিছু গ্লোবাল স্ট্যান্ডার্ডস রয়ে আছে যে চিলড্রেন বা ভালনারেবল পারসনের ডেটা গুলো কিভাবে আসলে প্রোটেক্ট করতে হবে, কিভাবে অ্যানালাইজ করতে হবে, ওগুলা কিছু রেগুলার প্রোটেকশন এর নিয়ে আসছে। হ্যাভিং সেড দ্যাট যে এটা কিন্তু এগেইন মানে স্টেপ যেটা একটা প্রভিশনস দেওয়া আছে, there are some glaring practical difficulties in implementing this
অ্যাজ আই সে এটার জন্য রুল মেকিং করে আরো স্ট্যান্ডার্ডাইজ ইয়াগুলো দিতে হবে, প্রোটেক্ট করতে হবে যে আপনার যে একটা চিলড্রেনের ডেটা যে লিখছে প্রথমত এটা ট্যাগিং আইডেন্টিফাই করা, ওটার অ্যানালাইসিস করা, কি করা, এই ডেফিনিশনগুলো এই ডিসিশনগুলো যে আপনি একটা এক্সাম্পল দিলেন ওগুলো এগুলো এখানে নিয়ে আসতে হবে। এখন আমার অডিয়েন্স ডাজ নট অ্যাক্টুয়ালি ইনক্লুড দোজ প্রোটেকশনস হিয়ার। And এটার পরে যেটা আপনি নেক্সট ইয়ারটা করেছেন মানে অ্যান্টি মানি লন্ডারিং ইস্যুটা নিয়ে অ্যান্টি মানি লন্ডারিং ইস্যু ট্র্যাকিং এআই যেটা ইউজ করে পারা একবার যদি করতে পারে সিমস এন্ড ইজি থিং টু ডু যে মানে এটা বিহেভিয়ার প্যাটার্ন ইউজ করে আমরা ডিট্রিগারিংগুলো করতে পারি কিনা, ব্র্যাকেট করতে পারি কিনা। প্রবলেম হয়ে যায় যখনই আপনি একটু পার্সোনাল ডেটা প্রোটেকশনের দিকে যাবেন, দ্যাট পার্সোনাল ডেটা যেটা শেয়ার উইথ ইউ ব্যাংক বলেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস বলেন are only for a specific purpose. ওই পারপাসের বাইরে you do not have the authority to process the data. এটাই যখনই থাকবে এবং আরেকটা প্রভিশনস আমাদের দেওয়া আছে যে কনসেন্টটা উইথড্র করে নেওয়ার কিন্তু প্রভিশনস আমাদের ডেটা যারা ওনার আছে তাদের রাইটসটা দেওয়া হয়েছে। তো আমি যখন ব্যাংকে আমার অ্যাকাউন্ট খুলছি তা আমার পার্সোনাল ডেটা দিচ্ছি অফকোর্স একটা লিমিটেড পারপাসের জন্য। তো ওই কনসেন্টটা যে আমি কতটুকু এটা আমার অ্যানালাইসিস করে আমাকে ট্র্যাকিং করতে হবে, কতটুকু ট্র্যাকিং করতে পারবে, আমার ব্যাংক অ্যাড্রেসের বাইরে যাচ্ছে নাকি, ওগুলা কতটুকু নিতে পারবে, কত অ্যানালাইজ করতে পারবে, দ্যাট ইজ এ কোয়েশ্চেন। বাট আমরা যদি বাইরের ওয়ার্ল্ড রেগুলেশনসগুলো দেখি দেয়ার ইজ এন ইনবিল্ট এক্সেপশন। খালি একটু মানে ডেটা যেটা আমাদের অর্ডিন্যান্স আছে ন্যাশনাল সিকিউরিটির কারণে বা ইয়ার কারণে অ্যানালাইজ করতে নতুন না, ইনবিল্ট একটা এক্সেপশন থাকে যে কিছু কিছু ক্ষেত্রে যেমন এটার ক্ষেত্রে এখানে দেয়ার ইজ এ পসিবিলিটি টু কমিট এ ক্রাইম যেটা স্টেটের জন্য ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে একটু এআই বা এআই বেস অ্যানালাইসিস পার্সোনাল এটা করা যাবে। বাট যেটা ইউরোপিয়ান ইউনিয়ন বা ইয়াকে আমরা দেখি ওখানে একটা এনহ্যান্সড একটা ইয়া থাকে যে এইগুলা ডকুমেন্টেড থাকে যে এই জিনিসগুলা যেহেতু এক্সট্রা মনিটরিং করা হচ্ছে এআই দিয়ে, এটা রিপোর্টিংটাও ওরকম এনহ্যান্স থাকে। সেটা ডেটা প্রোটেকশন অথরিটিকে কন্টিনিউয়াস মনিটর করে কন্টিনিউয়াস অডিট করতে যে আমি এই কারণে এই জন্য এই অ্যানালাইসিসগুলো করছি, আর যখনই এটার বাইরে যায় ডেটা প্রোটেকশন অথরিটি টেক্স চান। তো এনহ্যান্সড একটা মনিটরিং মেকানিজম থাকে যখন এই এএমএল বা এই সিচুয়েশনগুলো ওভাবে ইনক্লুডেড থাকে আইনের মধ্যে। আমাদের আইনে অ্যাজ দ্য অর্ডিন্যান্স ইজ নাও এই enhanced AI দিয়ে করাটা এখনো পার্সোনাল ডেটা এক্সেসের মধ্যে নেওয়া নাই, বাট দিস ইজ স্ট্রং রিকমেন্ডেশন দ্যাট ইট শুড বি ইনক্লুডেড গোইং ফরওয়ার্ড। এটা আমাদের স্পেশালি উই হ্যাভ ভেরি ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স অফ মানি লন্ডারিং, crores thousands of crores of টাকা। সো দিস আর এই দুইটা পয়েন্টের এখানে ওভারঅল একটু আমি বিশেষ অ্যাড করে জাস্ট পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স শেয়ার করি। এটা পর্যন্ত আসছে যে আমাদের বাংলাদেশ, আমার পার্সোনাল যে বাংলাদেশ ব্যাংকের যে হাইস্টটা হয়েছিল 2016-এ, ওইটার থ্রুতে যেটা মানে why regulation is important, it needs to catch up with technology fast, যে আমাদের যে এতগুলো টাকা প্রায় $61 million আমরা এখনো রিকভার, ওই আমরা কিন্তু যখন বাইরের দেশে যে সুইফটের মাধ্যমে দিয়েছি আরো ইনভলভ ইন কমার্শিয়াল লিটিগেশন, যে বলতে গেলাম যে আমাদের টাকা চলে গেছে ফিশিংয়ের মাধ্যমে দিয়েছিল সেটা ইন্টারফেয়ার করা, তখন কিন্তু আমরা বাইরের প্রতি ইভেন গো থ্রু দ্য, বিকজ ওদের একটা লিটিগেশন প্রিন্সিপাল থাকে যে আপনি কিন্তু আপনার জুরিসডিকশনে নাই, বাইরের জুরিসডিকশনে আসছে, ইউ হ্যাভ টু শো যে if this case was filed in your jurisdiction, আপনার একটা ডিফেন্ডেবল কেস থাকে। ওই 2016-তে কিন্তু আমাদের কোনো আইনই ছিল না। তো এই টেকনিক্যাল ডিফিকাল্টিসে কিন্তু আমরা ওই লিটিগেশনটা করে সামারি পর্যায়ে পার হতে পারিনি, and we I think still now we haven't been able to recover that amount কিন্তু ওই সময় হয়েছিল। So regulations and technological development really needs to go hand in hand, না হলে as a whole we will suffer. অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাদের প্যানেল সেশন আমরা শেষ করবো। আপনাদের যদি খুব র্যাপ কোনো কোশ্চেন থাকে কারো, প্যানেলের কাছে প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই আমি ধন্যবাদ জানাচ্ছি বিডিএসএফ কে এবং সুন্দর একটা আয়োজনের জন্য। আজকে সারাদিন আমরা যে সেশনগুলো আমরা উপভোগ করেছি, আমি মোস্ট অফ দ্য কেসেস সেশনগুলোতে ডিফেন্সিভ সিকিউরিটি বেসিসে বেশ কিছু বিষয় আমরা দেখেছি যেগুলো প্রতিষ্ঠানগুলো আমাদের করা উচিত বা করতে পারে। আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে প্যানেল মেম্বারদের কাছে। আমরা অফেন্সিভ সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে হ্যাকিং সিমুলেশন অথবা পেনিট্রেশন টেস্টিং এর দিকে কতটুকু আসলে এফেক্টিভ হয়ে আগাচ্ছি, এবং পাশাপাশি বাধাহীন প্রোগ্রাম নিয়ে আমাদের বিডিএসএফ কোনো ধরনের প্ল্যান প্রোগ্রাম রেখেছে কিনা, যেন আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা আসলে ইন্ডিভিজুয়ালি যারা যে সমস্ত অফেন্সিভ সিকিউরিটি এক্সপার্টরা আছেন বাংলাদেশে, তারা যেন পলিসি ম্যানেজমেন্টের মাধ্যমে
প্রপার পলিসি মেইনটেইন করে তারা আসলে বাগ বাউন্টি প্রোগ্রামে জয়েন করার মাধ্যমে আমাদের কমিউনিটিকে এবং প্রতিষ্ঠানগুলোকে সিকিউর রাখতে পারে কিনা, হ্যাকিং সিমুলেশন এবং বাগ হান্টিং এর মাধ্যমে, সেই বিষয়ে আসলে আপনাদের কোনো প্ল্যান প্রোগ্রাম আছে কিনা তা নিয়ে একটু বলবেন। থ্যাংক ইউ। আমার অ্যাকশনটা আসলে টেলকো বেসড হবে, যেটা আমরা ট্রাই করি আমাদের সোর্স রিসোর্স দিয়ে করি। অনেক সময় আমরা আমাদের ফ্লেভারটা বোঝার জন্য অনেক সময় ইন্ডাস্ট্রি এক্সপার্টও হায়ার করি। বিভিন্ন সময় প্রতি বছর আমরা সলভ করতেছি কোনো মানে যে বাগ বাউন্ডি প্রবলেমগুলো আমরা এটা রান করে আমরা আজের গ্রুপের ভিতর, কারণ যেহেতু এটা কিছু প্রসেস আছে যেটা আমাদের সেখানে এস্টাবলিশ না, যে আপনি যে পয়েন্টটা বলেন যে আন্ডারস্ট্যান্ডিং করে বোঝা যে সিস্টেমে কোনো ইম্প্যাক্ট না করে টেস্ট করা, তো ওই কনফিডেন্সটা আসলে ওভার দ্য টাইম আমি যেটা বলছি যে ইন্ডাস্ট্রি থেকে আস্তে আস্তে গ্রো করতে আমাদের টেলকোগুলো অথবা অন্য কোনো প্রতিষ্ঠানগুলো কমফোর্ট ফিল করবো রাখার জন্য। এখন তো সাইলো বেসিস করে ইন্ডাস্ট্রি একটা কোয়েশ্চেন ছিল যে এখন যেহেতু আমাদের ডাটা প্রোটেকশনে 2025 it has effectively replaced the previous act, and এখানে বলা আছে যে from now on after this মানে এটা তো আমাদের চলে আসছে যে এখন থেকে বলছে যে আমাদের পার্সোনাল ডাটার আমরাই আমাদের মালিকানা, গভর্নমেন্টের মালিকানা না, গভর্নমেন্ট ইজ নট ওনার অফ আওয়ার পার্সোনাল ডাটা। সো অলরেডি যে লাস্ট এত বছর ধরে যে ডাটাগুলো অলরেডি স্টোর করে ফেলেছে, আমাদের তো প্রচুর ডাটা গভর্নমেন্টের কাছে অলরেডি স্টোরড আছে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অনেকভাবে চলে গিয়েছে। সো হোয়াট অ্যাবাউট দ্যাট, ওটা নিয়ে কি ডাটা প্রোটেকশন অ্যাক্টে কিছু বলা হয়েছে কিনা? Thank you for the question. প্রথমত মানে দিস ইজ আওয়ার ফার্স্ট ডেটা প্রোটেকশন অর্গানাইজেশন। এর আগে ডেটা প্রোটেকশন নিয়ে অ্যাক্ট ছিল না, এটা ছিল সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এটা রিপ্লেস হয়েছে। বাট টেকিং দ্য স্পিরিট অফ দ্য কোয়েশ্চেন, আমাদের বাংলাদেশের আইনে যেটা এস্টাবলিশ প্রিন্সিপাল যে ডেটা যখন আইনটা পাস হবে তখন থেকে ইটস এফেক্টিভনেস স্টার্ট। তো আনফরচুনেটলি যে এতদিন যে স্টোরটা হয়েছে ওটার যদি ভায়োলেশনস থেকে থাকে that cannot be put into question, but already stored হওয়ার পর যেটা অলরেডি স্টোর আছে ওইটা কিন্তু হ্যাজ টু বি আন্ডার দিস কারেন্ট ল। যেভাবে প্রভিশনস গুলো দেওয়া আছে, কনসেন্টের ব্যাপার রয়েছে, যখনই গ্যাজেটটা পাবলিশ হবে তখন থেকে এটা এফেক্টিভ হবে। হ্যাভিং সেড দ্যাট এই আমাদের অর্ডিন্যান্সের সম্বন্ধে একটা 18 মান্থসের একটা অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড থাকবে ফর দি অর্গানাইজেশন। তো অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট যখনই এটা উইল কাম ইনটু ফোর্স তখন থেকে এটা লিগ্যাল রেগুলেশন এটা স্টার্ট হবে, অ্যান্ড অ্যাজ পার্সোনাল ডেটা ওনারশিপ অফ ডেটা সবই রেগুলাইজ হবে মেইনটেইন হবে। খুব দেখা যাচ্ছে শরীফুল ইসলাম, আমি ব্রেন স্টেশনে আছি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসাবে। আমার প্রশ্ন হচ্ছে দুইজনকে, সঞ্জয় ভাইয়াকেও বিডিএসএফকেও। আমরা এতক্ষণ যেগুলো নিয়ে কথা বলেছি, এআই ইনসিকিউরিটি বা থ্রেট মডেলিং বা ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট, সবকিছুর বাইরে আমরা বেশ কিছু রিসার্চ করেছি, আমরা বেশ কিছু অর্গানাইজেশন টেস্টিং করেছি, সিকিউরিটি অডিট করেছি। তো আমাদের কাছে একটা কমন প্যাটার্ন যেটা এসেছে সেটা হচ্ছে যে এই যে ডেটা ব্রিচগুলো হচ্ছে এইগুলো বেসিক্যালি মোস্ট অফ দ্য কেস আমরা দেখা গেছে একটা সিস্টেম অডিট করার পরে তার সোর্স কোড থেকে শুরু করে রান টাইম বা অ্যাপ্লিকেশনের বিহেভিয়ার কোনো কিছুতে কোনো ইস্যু পাওয়া যাচ্ছে না। বাট অবশেষে কি আমরা ইস্যু যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে ইনফ্রুস্টেলার যে ম্যালওয়্যারগুলো আছে সেগুলোতে গিয়ে অ্যাডমিন ক্রেডেনশিয়াল লিস্ট হয়ে যাচ্ছে। তো এখানে একটা ইস্যু আছে যে হয়তো অনেকে জিরো টাচ দিয়ে বা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে ইস্যুগুলো অনেকটা মিটিগেশন করতে পেরেছে, বাট বাই দ্য মিন টাইম গিয়ে দেখা যাচ্ছে এমন একটা এপিআই এন্ড পয়েন্ট আছে যেখানে হয়তো আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে টোকেন জেনারেট করতে পারছি, সো আমার এমএফএটা ওইখানেও ভ্যালিডেট হচ্ছে না। আর এইটার মেইন ইস্যু যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে বেসিক্যালি আমরা একটু আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি হিসাবে আমরা অনেক কি বলে ব্যাক সফটওয়্যার ডাউনলোড করি, ইভেন হচ্ছে অনেক কর্পোরেট কোম্পানিতেও এই জিনিসগুলো দেখা গিয়েছে, যেমন হচ্ছে বাংলালিংকের কথাও যদি চিন্তা করি, জিপির কথাও চিন্তা করি বা পিডব্লিউসি এর কথাও যদি চিন্তা করি। তো বিটিএসএফ এই ধরনের কোনো ইনিশিয়েটিভ নেবে কিনা যে হচ্ছে আমাদের আসলে সিকিউরিটি প্রফেশনাল বা আইটি প্রফেশনাল বা যারাই আছে এন্ড ইউজার তাদের এন্ড থেকে এই যে সফটওয়্যার ব্যবহার বা সেফ ইন্টারনেট ব্যবহার এইটার ব্যাপারে যে সঠিক গাইডলাইন সেটা প্রোভাইড করার ক্ষেত্রে। আমি এখানে আরেকটু কনটেক্সট অ্যাড করি, সেটা হচ্ছে যে আমরা ম্যালওয়্যারের কথা যখনই বলি তখন আমাদের মাথায় একটা চিন্তা আসে এন্ড ইউজার থেকে যে আমার ডেটা এনক্রিপ্ট হয়ে গেছে কিনা, আমার পিসি কম্প্রোমাইজ হয়ে গেছে কিনা।
বা ইনভেস্টর যেটা করছে ও কিন্তু কোনোটাই করছে না, আমার ডেটা এনক্রিপ্টও করছে না, সে আমাকে কোনো হুমকিও দিচ্ছে না, সে আমার থেকে কোনো টাকাও চাচ্ছে না, সে বেসিক্যালি আমার ফাইলগুলো সে অনলাইনে আপলোড করে দিচ্ছে। তো এই ব্যাপারে প্রোটেকশনের ব্যাপারে আমরা কি করতে পারি আর কি ম্যাস লেভেলে? এটা খুব স্ট্র্যাটেজিক্যাল একটা কোশ্চেন, আমি জাস্ট এক লাইনে বলছি। আসলে বিডিসিএফ আমরা কাজ করছি হচ্ছে আমরা একটা কমিউনিটি প্ল্যাটফর্ম। আজকে আমাদের মিনিমাম 68 অর্গানাইজেশনের প্রতিনিধিরা আছে। আমরা কোলাবোরেটিভলি অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছি। যদি আমরা চাই আসলে আমরা কোলাবোরেটিভ অ্যাওয়ারনেসটাকে অনেকটা হ্যান্ডস অন লেভেলের ক্রাইটেরিয়া সেট আপ কিংবা কোলাবোরেটিভ পেনিট্রেশন টেস্টিং কিংবা যে কোনো ধরনের টেস্টিং পলিসি ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্ট এদিকে আমরা নজর দিতে পারি। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনাদের সবার সুরাগ্রহ, পরামর্শ এবং কোলাবোরেশনের উপর। আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার এন্ড সাইবার সিকিউরিটি টিমটাকে লিড করছি। আমি ওরকম এক্সপার্ট না, বাট সেরকম কেউ নাই তো তাই বাধ্য হয়ে বলতেছি। তো আমার প্রশ্ন হচ্ছে সুমন ভাই এবং তামিম ভাই দুজনের কাছে। আমি পাশাপাশি হচ্ছে বিডিসিএফের একজন এক্সিকিউটিভ মেম্বার। আমার দায়িত্ব মূলত হচ্ছে গ্লোবাল রিলেশনশিপ সেক্রেটারি, মানে কোলাবোরেশনটা আমার মেইনলি দায়িত্ব। তো সুমন ভাইয়ের কাছে যেটা আমার উদ্দেশ্য বলা যে সুমন ভাই তো আমাদের আইএসপি জগতের গুরু, এটা আমরা সবাই জানি। তো সুমন ভাই যেটা বলছে যে আমাদের লোকালি আমরা হচ্ছে অ্যাপ্লিকের মতো কোনো হানিনেট লোকাল প্রজেক্ট কেন নিষেধ দিচ্ছি না, তো এই জায়গায় কি বিডিসিএফ তারপরে আইএসপি আমরা কি একসঙ্গে এরকম একটা ইনিশিয়েটিভ নিতে পারি কিনা? কারণ আমরা যারা ইয়াং জেনারেশন আছি আমরা এখানে শ্রম দিতে পারবো, কাজ করতে পারবো, বাট ইনিশিয়েটিভটা কিন্তু আপনাদের কাছ থেকেই আসতে হবে। আপনারা ইনিশিয়েটিভ নিলে আমরা গায়ে বদলে এটাকে যতটুকু পারা যায় নিয়ে যাইতে পারবো এইটা। আর একটা হচ্ছে যে বিডি সার্ট যেটা শুরু হয়েছিল, আমরা জানি বাংলাদেশের প্রথম সার্ট হচ্ছে সুমন ভাইদের হাত থেকে এটা ইনিশিয়েটিভ ছিল, কিন্তু এটা এখন কোনো অ্যাক্টিভিটিস আমরা হচ্ছে দেখি না। এটা আবার চাঙ্গা করা যায় কিনা যে সবাই মিলে একসঙ্গে কাজ করবে, কারণ আজকে আমার মনে হয় যে সব টেক লিডার আমরা হচ্ছে এক ছাদের নিচে আনতে পারছি। তো এই দুটো বিষয়ে আমার হচ্ছে জানা আছে। থ্যাংক ইউ। প্রথমে যেটা বললাম যে আমরা নিজেরা করতে পারি কিনা, এর বেশ কিন্তু আগে যেহেতু এরকম ঢাকা ইউনিভার্সিটি সেই হিসেবে বলি ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এরকম একটা আলোচনা চলছে যে একাডেমিক এনভায়রনমেন্টে একটা করা যায় কিনা, একটা চলছে। এটা যদি ম্যাচিওর করে তাহলে হয়তো আমরা খুব কামিং সুন আমরা দেখবো যে আমাদের ইয়ের ভেতরে একটা এডুকেশন ইনস্টিটিউটের প্রত্যেকটাতে একটা হানি পড় আছে, হানি নেট আছে এবং সেখান থেকে একটা কিউমিউনিটির একটা ডাটা আমরা পাবো এবং এটা থেকে অ্যানালাইটিক্সের মাধ্যমে আমরা একটা ভালো ইনফরমেশন পাবো। সেম শুড হ্যাপেন টু আদার ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল। আমি যদি জানি যে এভরি ফাউন্ডেশন একটা বাংলাদেশে একটা সফট তৈরি করার জন্য একটা উদ্যোগ নিয়েছে, একটা কোলাবোরেশন সম্ভবত ফিনিক্স সঙ্গে জয়েন্টলি একটা উদ্যোগ নিয়েছে। ওইখানে একটা সার্ভিস ওটা বড় ফর কমিউনিটি এবং সেই উদ্যোগটা সেটাও এগুচ্ছে এবং সেক্ষেত্রে আমরা কোলাবোরেশনের যে প্ল্যাটফর্ম পাবো যেখানে বসে আমরা এই কোলাবোরেশনটা করতে পারি। আর এই স্টার্টের কথা যেটা বলতে হ্যাঁ আমরা সে 2008-এ রিসার্চ শুরু করেছিলাম একটা সময়, কিন্তু আমাদের প্রথমে যে চ্যালেঞ্জটা ছিল যে এই জিনিসটাকে সবাইকে বোঝানো। আমি ইনফ্যাক্ট আমি একটা ব্যাংকের একটা মনে আছে সে সময় যে একটা সাইবার অ্যাটাকের খবর পেয়ে মানে ফিশিং সাইটের খবর যেটা রাশিয়াতে ছিল, আমরা ওই ভাড়া অন্য দেশের স্টার্টের মাধ্যমে পেয়েছিলাম। সেই ব্যাংক স্বীকারই করবেন না না আমাদের বিজনেস ফাইন, এটা আমাদের কোনো সমস্যা হয় নাই। তো আমাদের ওই সময় একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু পরবর্তীটা হলো গভর্নমেন্ট টেকনোলজির জন্য চেষ্টা করেছে যে গভর্নমেন্ট আমাকে এন্ডোর্স করুক, তাহলে অন্যান্য হয়তো বলবে না ঠিক আছে এটা একটা দে আর ওয়ার্কিং সামথিং লেজিটিমেট সো প্লিজ সাপোর্ট দেম। কিন্তু প্রতিবারই গভর্নমেন্ট নিজেই একটা সার্ট করার চেষ্টা করে, যখন আমরা গভর্নমেন্টকে বোঝাই তারা নিজেরা একটা সার্ট তৈরি করে। পিটিএস দুবার ইনিশিয়েটিভ নিয়েছে, বিসিসি একবার নিয়ে মোটামুটি সাকসেস ছিল, ভালো জানেন কেন সাকসেসফুল ভালো চলছিল। আমার ভেরি অপটিমিস্টিক যে একটা আমাদের একটা আমরাটা তৈরি হয়েছে আমাদের দেশে ভালো। সামাও এখন আমার জন্য একটু ঠিক ওভাবে চলছে বলে মনে হয় না, তবে আমার সেটা ঠিক হয়ে যাবে। আমার সঙ্গে আমাদের এখন সবাই যে ইন্ডাস্ট্রি যেটা বোধ হয় আইসপি ইন্ডাস্ট্রি আবারও উদ্যোগ দিতে পারে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকে আমরা বোধ হয় একটা বোধ হয় এই জায়গায় একটা আলোচনা হতে পারে, একটা রাউন্ড হতে পারে যেখানে আমরা যারা সার্ভিস প্রোভাইডার টেলিকম ইন্ডাস্ট্রি থেকে আইসপি ইন্ডাস্ট্রি থেকে ফিনান্সিয়াল সেক্টর থেকে একাডেমিয়া থেকে প্রত্যেকেই জায়গা থেকে উদ্যোগ নিই, যে আমরা যদি সিদ্ধান্ত নিয়ে আমরা উইল কোলাবোরেট তাহলে কিন্তু আমরা একটা ভালো জায়গায় আমরা রিচ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, লাস্ট কোশ্চেন আসলে কিছু
এই যে বামে আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইদুল আমিন, আমি ডেপুটি ডিরেক্টর এমআইএস প্যারাপোর্ট অথরিটি। এটা আসলে আমি কোনো কোশ্চেন করবো না, বেসিক্যালি ইউনিসেফ ফোরামের কাছে আমার একটা আহ্বান। তামিম ভাই যেহেতু জেনারেল সেক্রেটারি হিসেবে আছেন, এই ফোরামটা আসলে খুব সিজন প্রফেশনালদের একটা ফোরাম আমি দেখতে পাচ্ছি, এবং আজকে প্রায় 68টা বিভিন্ন অর্গানাইজেশন থেকে এখানে উপস্থিত হয়েছে। তো এই ডিসকাশনগুলো টেকনিক্যালিটিসের মধ্যে যাতে সীমাবদ্ধ না থাকে, আমার একটা আহ্বান থাকবে যে বাংলাদেশে পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট, সাইবার সেফটি অর্ডিন্যান্স, তারপরে এআই পলিসি, ব্লকচেইন পলিসি, আইসিটি অর্ডিন্যান্স, মানি লন্ডারিং, তারপরে চিলড্রেন অ্যান্ড উইমেন্স ইনফরমেশন প্রোটেকশন, বিভিন্ন রকমের ল এবং এগুলো রেগুলেশন হচ্ছে। এই রেগুলেশনের ডিসকাশনগুলোতে সিভিল সোসাইটি থেকে নাগরিক কোয়ালিশন, ভয়েস ফর রিফর্মস, এ ধরনের বিভিন্ন ফোরাম কিন্তু আপনার রাউন্ড টেবল ডিসকাশনগুলোতে অংশগ্রহণ করছে। আমি আসলে জানি না যে মিনিসার থেকে এই ধরনের কোনো রিপ্রেজেন্টেশন আছে কিনা। তো আমার যদি রিপ্রেজেন্টেশন যদি না থেকে থাকে, আমি বলবো যে এই আলটিমেটলি যেই লগুলো এনাক্টেড হবে, এগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব কিন্তু আমাদের উপরে চলে আসবে। সো এই জন্য আমার একটা আহ্বান থাকবে এই ফোরামের প্রতি যে এই ডিসকাশনগুলোতে, সিভিল সোসাইটির ডিসকাশনগুলোতে যাতে বিডিসি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ধন্যবাদ। থ্যাংক ইউ। সো আমরা প্যানেল ডিসকাশনে আসলে এখানেই কন্টিনিউ করছি। আমরা অনুষ্ঠানের সমাপ্তিতে আমাদের সম্মানিত প্যানেলিস্ট সুমন ভাই, নীল ভাই, ব্যারিস্টার নাবিল ভাই, সঞ্জয়, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একটু থ্যাঙ্কস আছে আমাদের প্রেসিডেন্ট জুবাই ভাই।